বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিবিএস পাস তৃতীয় বর্ষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি জয়নব আক্তার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আজকে আমি তোমাদের প্রথম ক্লাসটা যেটা করাবো, তো প্রথম ক্লাসটা তোমাদের দুইটা পেপার আগেই বলে রাখি। থার্ড ইয়ারে তোমাদের অ্যাকাউন্টিং হচ্ছে দুইটা পেপার, একটা হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। তো তোমাদের এই দুইটা পেপারই আমরা এই সেশনও পড়াবো। তো আজকে যেটা শুরু করব সেটা হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং। অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের যেই অধ্যায়টা শুরু করব সেটা হলো দ্বিতীয় অধ্যায়। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এটা হচ্ছে তোমাদের ফিফথ পেপার, পঞ্চম পত্র, এবং সেটা তোমাদেরকে শুরু করব দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং। আর আমি যেটা পড়াবো তোমাদের সেটা হচ্ছে কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে তোমরা অনেক আগে থেকেই পরিচিত। তোমরা একেবারে 9-10-এ করে আসছো আর্থিক বিবরণী, আবার ইন্টারমিডিয়েটে করে আসছো আর্থিক বিবরণী। সেখানেও তোমরা দুইটা আর্থিক বিবরণী পেয়েছো। একটা হচ্ছে সোল ট্রেডারশিপের আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এক মালিকানা কারবারের বা অংশীদারি কারবারের। আরেকটা তোমরা করে আসছো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। সেই যৌথ মূলধনী কোম্পানির আবার তোমরা ডিগ্রিতে এসেও কিন্তু আর্থিক বিবরণীতে তোমরা প্রথম বর্ষে করে আসছো। সেটা ছিল তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের 10ম অধ্যায়ে। আবার তোমরা দ্বিতীয় বর্ষেও রিভিউ চ্যাপ্টারের মধ্যে তোমরা পেয়েছো আর্থিক বিবরণী। আবার এখনও আর্থিক বিবরণীটা তোমাদেরকে আবার নতুন করে করাচ্ছি। তো যেহেতু এটা থেকে পরীক্ষা আসবে, এটা 1 নম্বরের প্রশ্নে ক বিভাগীয় প্রশ্ন থাকবে, খ বিভাগীয় প্রশ্ন থাকে এবং গ বিভাগীয় প্রশ্ন থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বই কিনে ফেলবে। বইয়ের রেফারেন্স তোমাদেরকে আমরা ক্লাসে দিয়েছিলাম, এখন আর বলছি না। তোমরা বই কিনে ফেলবে এবং আমাদের ভিডিওগুলোর সাথে সাথে তোমরা বই দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করবে। আজকে তোমাদেরকে শুরু করব আর্থিক বিবরণী। হ্যাঁ, তো আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে, যদিও কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কিন্তু আগে তোমাদের জানতে হবে আর্থিক বিবরণী থেকে আমরা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাব। একটু পুরোটাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অন্য এক মালিকানা কারবারের ফিনান্সিয়াল স্টেটমেন্টের মতোই, তারপরে একটুখানি পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি পর্যায়ক্রমে তোমাদের বলে দিব। তো প্রথমে আর্থিক বিবরণী কাকে বলে এটা একটু বলি। আর্থিক বিবরণী হলো ব্যবসায়ের বা অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের চূড়ান্ত ফলাফল নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। তারপর ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের জন্য আমরা একটা বিবরণী প্রস্তুত করি মুনাফাটা নির্ধারণ করার জন্য, জানার জন্য। অর্থাৎ মুনাফা অর্জন করা ব্যবসায়ের অর্জন করা মুখ্য উদ্দেশ্য। আর এই মুনাফা সঠিকভাবে জানার জন্য যে বিবরণীটা আমরা প্রস্তুত করে থাকি সেটাকে আমরা বলি ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী। তারপরে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, অর্থাৎ তার সম্পদ, দায়, এগুলি জানার জন্য, মালিকানা সত্ত্ব জানার জন্য যে বিবরণী, আরেকটা বিবরণী আমরা তৈরি করি সেটাকে আমরা বলি ব্যালেন্স শিট বা স্থিতিপত্র বা ব্যালেন্স শিট বলা হয়। অর্থাৎ এই দুইটা বিবরণী কিন্তু মৌলিক, আরও অনেকগুলো বিবরণী আছে, আমি আলোচনায় আসছি। এই দুইটা বিবরণী, একটা আমরা করি ইনকাম স্টেটমেন্ট, আরেকটা আমরা করি ব্যালেন্স শিট। এছাড়াও এক মালিকানা কারবারের ক্ষেত্রে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট একটা করতে হয়, আবার যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে রিটেন আর্নিং স্টেটমেন্ট একটা করতে হয়, অথবা চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি এটা একটা করতে হয়। তারপরে এই দুইটা বিবরণী হচ্ছে মৌলিক আর্থিক অবস্থার বিবরণী। তাই বলা যায় যে বিবরণী প্রতিষ্ঠানে আর্থিক কর্মকাণ্ডের ফলাফল প্রকাশ করে এবং ব্যবস্থাপনাকে তথ্যের চাহিদা পূরণ করে তাকে আমরা আর্থিক বিবরণী বলি। অর্থাৎ এমন একটা বিবরণী যেটা ব্যবসার ফলাফলও নির্ধারণ করা হয়, ব্যবস্থাপনাকে তথ্য জানানো হয় বা ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় এই বিবরণীর মধ্যে থেকে, তাহলে সেটাকে আমরা বলি আর্থিক বিবরণী। এবার আসো আর্থিক বিবরণী, এটা তো মোটামুটি নিজের ভাষায় বলে দিলাম আর্থিক বিবরণী কাকে বলে। AICPA, এটা একটু মনে রাখবা। AICPA এব্রিভিয়েশন মাঝে মধ্যে আসে। এটা এব্রিভিয়েশনটা হলো আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস। তাহলে এর মতে আর্থিক বিবরণী হলো নথিভুক্ত ঘটনা, অর্থাৎ যে ঘটনাগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। এটা তোমরা জানো, অনেকগুলো ঘটনা হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় না, আবার অনেকগুলো ঘটনা
হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ যেসব ঘটনার আর্থিক মূল্য আছে সেগুলি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, আর যেসব ঘটনার আর্থিক মূল্য নাই সেগুলি হিসাবভুক্ত করা হয় না। এবং হিসাব সংক্রান্ত প্রথা ব্যক্তিগত বিচার শক্তির এবং এক সমন্বিত বিষয় যা প্রয়োগ করা হয় তার ব্যক্তিগত বস্তুগতভাবে বিবরণীগুলোকে প্রভাবিত করে। অর্থাৎ এটা এমন একটা বিবরণী যেখানে নথিভুক্ত ঘটনা থাকবে, হিসাবের প্রথাগুলো ঠিক থাকবে এবং ব্যক্তিগত বিচার শক্তি বিবেচনা করে সমন্বিত বিষয় বা প্রয়োগ করা হয় এবং তা বস্তুগতভাবে বিবরণীগুলিকে প্রভাবিত করে। এটা হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস এর মতে আর্থিক বিবরণী। আরেকটা অ্যাব্রিভিয়েশন তোমরা শিখে রাখো, আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক হিসাব মানের মধ্যে অনেকগুলো মান আছে, আন্তর্জাতিক হিসাব মান, তার মধ্যে আইএএস 1, 2, 3, 4 করে অনেকগুলো আছে। 1 অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীগুলি কি কি সেটা একটু তোমাদেরকে এখন জানাচ্ছি। আইএএস বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলি কি কি দেখো, একটু এক নজরে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ আইএএস 1 অনুযায়ী আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত বিবরণীগুলি, অর্থাৎ আইএএস 1 এর মধ্যে যে আর্থিক বিবরণীগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো সবগুলোই কিন্তু এক একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তার মধ্যে প্রথমটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বা বিশদ আয় বিবরণী। তারপরে আমাদের করতে হয় স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীতে করা হয় এখানে দুইটা, একটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আর একটা হচ্ছে রিটেনড আর্নিং স্টেটমেন্ট। তো বেশিরভাগ অঙ্কের মধ্যে ওনার্স ইকুইটি স্টেটমেন্টটা আমরা এক মালিকানা কারবার বা অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা করে থাকি, আর রিটেনড আর্নিং স্টেটমেন্টটা আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে করে থাকি। তারপরে করতে হয় 3 নাম্বার হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে বাংলাটা হচ্ছে উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আর্থিক অবস্থা বলতে বোঝায় তার সম্পদ দায়ের বিবরণ, সম্পদ এবং দায় এগুলি। তারপরে করতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও তোমরা করে আসছো আগে, এটার বাংলাটা হলো নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তারপর নোটস অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর উপর টিকা, এটাও একটা আর্থিক বিবরণীর আরেকটা বিবরণ, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। নোটস অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর কিছু নোট দেওয়া। এরপরে হচ্ছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণ তুলনামূলক বিশ্লেষণ করে ব্যবস্থাপনা তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিভিন্ন বিষয়ের, এজন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়। এক বছরের সাথে অন্য বছরের আর্থিক বিবরণী, সম্পদের সাথে দায়ের বিবরণী, চলতি সম্পদ চলতি দায়, স্থায়ী সম্পদ স্থায়ী দায়, অথবা বিভিন্নভাবে হতে পারে। এগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে এখানে যে 6টা স্টেটমেন্ট দেওয়া আছে এগুলো হচ্ছে আইএএস 1 অনুযায়ী আর্থিক বিবরণী। ঠিক আছে, আমাদের চ্যাপ্টারটার নাম হলো আর্থিক বিবরণী। এখানে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস করব। তো প্রথমে হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে ওনার্স ইকুইটি বা স্টেটমেন্টস অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্বের বিবরণী। এরপর হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আর একটা হচ্ছে রিটেনড আর্নিং স্টেটমেন্ট। তারপর হচ্ছে ব্যালেন্স শিট, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এরপরে হচ্ছে নোটস অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এরপরে হচ্ছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা হলো আইএএস 1। আইএএস এর অ্যাব্রিভিয়েশনটা মুখস্থ করে রাখবে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা পরীক্ষায় প্রায় সময় আসে, তোমরা পাবে। তো সুতরাং এবার আমি এই চ্যাপ্টারের মধ্যে আমরা যা যা করব সেটার কিছুটা ধারণা তোমাদেরকে দিব। তার পরবর্তী ক্লাসে আমি অঙ্কে যেতে পারবো, তার আগে অঙ্কে যেতে পারবো না। সুতরাং প্রথমে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করার সহজ কৌশল। হ্যাঁ, এটার আমি হেডিং দিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করার সহজ কৌশল। প্রথমে জানতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে আমাদের কি কি প্রয়োজন, অর্থাৎ একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে আমাদের কি কি লাগবে, কি কি উপাদান লাগবে যেখান থেকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে পারবো। তার মধ্যে হচ্ছে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট। তো এই অঙ্কে আমাদের যা যা করতে হয় একটু আগে বলে, এটা হচ্ছে অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট পর্যন্ত। ক্যাশ ফ্লোটা আমরা আলাদা করে করাবো। তো এখানে আসবে
ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যেটা করব, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এরপরে হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আর হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্ট, দুইটা যে কোনো একটা। তারপর হচ্ছে ব্যালেন্স শিট, অর্থাৎ এখানে আমরা তিনটা ভাগ করে ফেলবো, ইনকাম স্টেটমেন্ট, তারপর ওনার্স ইকুইটি বা রিটেন আর্নিং স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট। যেহেতু এটা যৌথ মূলধনী কোম্পানি, এখানে বেশিরভাগ অঙ্কেই রিটেন আর্নিং স্টেটমেন্ট আসবে। আবার মাঝে মধ্যে চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি এটাও থাকতে পারে। এখন আমাদের জানতে হবে এই বিবরণীগুলি প্রস্তুত করতে আমাদের কি কি জানা প্রয়োজন। রেওয়ামিল এবং অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে, তার মধ্যে কী কী দেওয়া থাকবে? রেওয়ামিলের মধ্যে ইনকামগুলো দেওয়া থাকবে, এক্সপেন্সগুলো দেওয়া থাকবে, অ্যাসেটগুলো দেওয়া থাকবে, লাইবিলিটিগুলো দেওয়া থাকবে। ইনকাম এবং এক্সপেন্স এই দুইটা আসবে কোথায়? ইনকাম স্টেটমেন্টে। আর অ্যাসেট এবং লাইবিলিটি এই দুইটা আসবে কোথায়? ব্যালেন্স শিটে। তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম যে আমাদের কী কী লাগবে। একটা ট্রায়াল ব্যালেন্স লাগবে, কিছু অ্যাডজাস্টমেন্ট লাগবে, সেখান থেকে আমরা এই জিনিসগুলো করব। এই জিনিসগুলোর মধ্যে কী কী থাকবে? ইনকাম এবং এক্সপেন্স এই দুইটা আসবে ইনকাম স্টেটমেন্টে, অ্যাসেট এবং লাইবিলিটি আসবে ওনার্স ইকুইটি, অ্যাসেট এবং লাইবিলিটিগুলো আসবে ব্যালেন্স শিটে। ঠিক আছে, এবার একটু দেখো, এবার আবার একটু কিভাবে আমরা করব সেটারও একটা প্রক্রিয়া তোমাদেরকে দিচ্ছি। ছন্দে ছন্দে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুতকরণ। যেমন এখানে আমি বলেছি যে ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিসমূহ একবার চায়। এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো যদি মনে থাকে তাহলে ইনকাম স্টেটমেন্ট 80% শুদ্ধ, 80% কমপ্লিট, আর বাকি 20% আমাদের সমন্বয় থেকে আসবে। ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিসমূহ একবার যায়, অ্যাডজাস্টমেন্ট সমূহ দুইবার যায়। ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিলের মধ্যে যা যা থাকবে এগুলি একবার বসবে। কখনো কোনো আইটেম ইনকাম স্টেটমেন্টে যাবে, কোনোটা ওনার্স ইকুইটিতে যাবে, কোনোটা বা রিটেন আর্নিংয়ে যাবে, কোনোটা ব্যালেন্স শিটে যাবে, এভাবে একবার বসবে। তারপরে অ্যাডজাস্টমেন্টগুলো, যেগুলো সমন্বয়গুলো রেওয়ামিলের নিচে দেওয়া থাকবে, সেগুলি বসবে দুইবার। কখনো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অথবা ওনার্স ইকুইটি, ব্যালেন্স শিট, এইভাবে প্রত্যেকটা দুইবার করে এন্ট্রি করতে হবে। এরপর সমন্বয়ে যে দুই একটা সমন্বয় যেটা থাকে, বকেয়া এবং অগ্রিম। বকেয়ার ইংরেজিটা হলো আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, আনপেইড, ডিউ, পেবেল, এগুলো হচ্ছে বকেয়া। বকেয়া কী হবে? ওই আইটেমের সাথে যোগ হবে। আর অগ্রিম ওই আইটেম থেকে বাদ যাবে। এটা একদম আমরা মুখস্থ বলে ফেলতে পারি। বকেয়াগুলো যোগ হয়, অগ্রিমগুলো বাদ যায়। এরপরে বকেয়াসমূহ যোগ হবে এবং ব্যালেন্স শিটের কোন দিকে যাবে? একই দিকে বসবে। এটা বলেছি, ব্যালেন্স শিটের একই দিকে বসবে, অগ্রিমসমূহ বাদ যাবে এবং শেষ ঘরে বিপরীত দিকে বসবে। ব্যালেন্স শিটের বিপরীত দিকে বসবে। একটু দেখো, ইনকাম স্টেটমেন্টও যদি আমরা পাশাপাশি করি, ডেবিটে ব্যয়গুলো, ক্রেডিটে আয়গুলো থাকে। কিন্তু আমরা এখন যেহেতু এটা স্টেটমেন্ট, এটা হচ্ছে টি ছকের ইনকাম স্টেটমেন্ট অথবা টি ফর্ম বলা যায়। আর আমরা এখন বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে আই ছক, ভার্টিক্যাল ফর্ম, অর্থাৎ ইনকামগুলো উপরে বসবে, ইনকামগুলো উপরে, আর ব্যয়গুলো, এক্সপেন্সগুলো নিচের দিকে যাবে। ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট ইনকাম। এখন এখানে একটু দেখো, যার যার বকেয়াগুলো তার সাথে যোগ হবে। ইনকামের বকেয়াগুলো ইনকামের সাথে যোগ হবে, এক্সপেন্সের বকেয়াগুলো এক্সপেন্সের সাথে যোগ হবে। এখানে একটা টি ছকের একটা ব্যালেন্স শিট দিলাম, লম্বা করে না করে আমি টি ছকের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বকেয়াগুলো কোথায় যায় এবং অগ্রিমগুলো কোথায় যায়। বকেয়াগুলো সরাসরি একই দিকে বসে, অর্থাৎ যদি উপরে বকেয়া যোগ হয় তাহলে সেটা ব্যালেন্স শিটের উপরে যাবে, আবার যদি নিচে বকেয়া হয় ব্যালেন্স শিটেরও নিচের দিকে যাবে। অর্থাৎ দায়ের পাশে যদি বকেয়া হয় তাহলে ব্যয়ের বকেয়াগুলো কোথায় বসবে? দায়ে। আয়গুলো উপরে বসে, সম্পদ উপরে বসে, তাহলে আয়ের বকেয়াগুলো সম্পদে যাবে, আর ব্যয়গুলো নিচে বসে আর দায়টা নিচে বসে, তাহলে ব্যয়ের বকেয়াটা দায়ে বসবে। আর অগ্রিমটা কি হবে? অগ্রিমটা যেহেতু আমরা বাদ দেই, অগ্রিমটা সবসময় উল্টো দিকে যাবে। এভাবে আমরা ইনকাম স্টেটমেন্টটা করতে পারি। তারপরে এবার আমরা চলে আসব ইনকাম স্টেটমেন্টের মধ্যে। ইনকাম স্টেটমেন্টের মধ্যে কী কী আইটেম থাকবে, অর্থাৎ একটা ইনকাম স্টেটমেন্টের ছকটা কেমন হবে এবং কোন কোন আইটেম দিয়ে ইনকাম স্টেটমেন্ট আমাদের করতে হবে
তোমরা দেখো ইনকাম স্টেটমেন্টের নমুনা ছক। আমি আগেই বলেছি দুই ধরনের ইনকাম স্টেটমেন্ট আমরা করি, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ। সিঙ্গেল স্টেপ হচ্ছে এক ধাপ আয় বিবরণী, অর্থাৎ যেখানে এক ধাপে নিট লাভ বা নেট প্রফিট নির্ণয় করা হয়, অর্থাৎ বেশি ধাপে ধাপে বের করা হয় না। আর একটা হচ্ছে মাল্টিপল স্টেপ, যেখানে আমরা ধাপে ধাপে ইনকাম স্টেটমেন্টটা করি বা আমরা নিট লাভটা বের করি। তো প্রথমে সিঙ্গেল স্টেপ একটা ইনকাম স্টেটমেন্টের ছক তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিনে দেখো কি আসবে, রেভিনিউগুলো আসবে। এইটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বেশিরভাগ সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে করা হয়, আর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টটা বেশিরভাগ অর্থাৎ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অর্থাৎ মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের মধ্যে করা হয়। তাহলে এটা দেখো ইনকাম স্টেটমেন্টের ছকটা সিঙ্গেল স্টেপ, আগেই বলছি সিঙ্গেল স্টেপ। প্রথমে রেভিনিউগুলো আসবে, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, ডিভিডেন্ড ইনকাম, তার সাথে অ্যাডজাস্টমেন্টগুলো থাকবে। অ্যাডজাস্টমেন্টের মধ্যে আউটস্ট্যান্ডিং যোগ হবে, অ্যাডভান্স থাকলে বাদ যাবে। টোটাল রেভিনিউ আমরা পেয়ে যাব, তারপর টোটাল এক্সপেন্সগুলো আমরা বের করব কী কী থাকতে পারে। সাপ্লাইজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ডেলিভারি এক্সপেন্স, সেলস স্যালারিজ, তারপরে ইন্স্যুরেন্স, অফিস ইউটিলিটিস, ইন্টারেস্ট এক্সপেন্স, রেট এক্সপেন্স, লস অন সেল অফ ইকুইপমেন্ট। আর প্রফিটটা আসলে এখানে আসবে গেইন অন অথবা প্রফিট অন সেল অফ ইকুইপমেন্টস। তারপর টোটাল এক্সপেন্স, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট প্রফিট। এরপরে যদি ট্যাক্স থাকে এটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স, তারপর ট্যাক্স বাদ দেওয়ার পরে যে নেট প্রফিটটা পাওয়া যাবে সেটা হলো নেট প্রফিট বিফোর ট্যাক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই পর্বটা এখানেই শেষ করছি, এরপরে আমি দ্বিতীয় পর্বটা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো। দ্বিতীয় পর্বে আমি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং ব্যালেন্স শিট সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।